ব্যানার্জি মাঝে মাঝেই বলেন যে বামপন্থীরা কই, তাদের তো দূরবীন দিয়ে দেখা যায় না। আমরা বলছি মমতা ব্যানার্জি যদি চশমাটাও খোলেন তাহলেও তিনি দেখতে পারবেন কত মানুষ বামপন্থীদের সঙ্গে রয়েছে। কিন্তু আমরা ওনাকে বলতে চাই, যদি সেরকম দরকার হয় আমরা এসএফআইয়ের তরফ থেকে চাঁদা টাদা তুলে ওনাকে একটা দূরবীন কিনে দেব। উনি ওনার দূরবীন দিয়ে তৃণমূলের মধ্যে একটা সৎ নেতা খুঁজে দেখাক, আমরা আমাদের সমস্ত কথা ফিরিয়ে নেব, আমাদের আর কোনো কথা বলার দরকার থাকবে না। মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদীরা খুঁজে দেখাক, এই শুভেন্দু অধিকারী যে বড় বড় কথা বলছে, শুভেন্দু অধিকারী খুঁজে দেখাক এই মুহূর্তে বিজেপির যারা সামনের সারির নেতা তাদের মধ্যে কতজন এমন ছিলেন যারা তৃণমূল করেননি, কতজন এমন ছিলেন যারা প্রাক্তন তৃণমূল নন। জার্সি বদলা বদলির খেলা চলছে, সময় সুযোগ বুঝে এই জার্সি থেকে ওই জার্সি, ওই জার্সি থেকে সেই জার্সি। আমরা বলছি জার্সি বদল অনেক হয়ে গেছে, এবারের লড়াই বাঁচার লড়াই, এবারের লড়াই অধিকারের লড়াই। ওই তৃণমূল বিজেপিকে হাঁটিয়ে পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীদের শক্ত করুন, আপনার বন্ধু সরকার নিয়ে আসুন, কৃষক শ্রমিক ছাত্র যুবর কথা যারা বলবে, আপনাকে চুরি করবে না, ডাকাতি করবে না, আপনার ভবিষ্যৎ নিয়ে যারা কেনাবেচা করবে না, এমন সরকারকে নিয়ে আসুন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, কিন্তু যে কথা বলে শেষ করা, অনেক মানুষ এ প্রশ্ন আমাদের করেন যে তোমরা তো বাবা কোথাও জিতছ না, নির্বাচনে জিতছ না, এত কিছু কথা বলছো, মানুষ তো তোমাদের সঙ্গে আসছেন। আমি এই উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, তার ফলাফল, তার স্ট্যাটিস্টিক আমি সেটা যাচ্ছি না, তার চেয়েও বড় একটা কথা আছে। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা যারা 2011 সালের পর থেকেই বামপন্থী রাজনীতিতে এসছি, আমরা তো খারাপ সময় রাজনীতিতে এসছি। আমরা জানি এই সময় বামপন্থী রাজনীতি করলে জীবনে নানা ধরনের সমস্যা হবে। এমন বহু ছেলেমেয়েরা এখানে বসে রয়েছে যারা কলেজটা পুরো পার করতে পারেনি, প্রতিকূর্তে এখানে বসে রয়েছে। আমি তখন আশুতোষ কলেজের ছাত্রী, আমরা শুনলাম এই ফকিরচাঁদ কলেজে এক কমরেডকে মাথা মেরে ফাটিয়ে দিয়েছে তৃণমূলরা, তার বিরুদ্ধে আশুতোষ কলেজে আমি ক্লাস ডায়াসিং করেছি, আমার মনে আছে। আমরা যারা রাজনীতি করতে এসেছি, এই কিছুদিন আগে সৃজন লিখেছিল দীনেশ মজুমদার ভবনেও প্রথমবার এসেছিল স্বপন কোলের মৃতদেহের সঙ্গে। কে ছিল স্বপন কোলে? আন্দুল কলেজের ছাত্র, হাওড়ার ছাত্র স্বপন কোলে, গরিব পরিবারের ছেলে, মা বাবার পকেটে অনেক পয়সা করি নেই, কিন্তু মনের ভিতর অনেক ইচ্ছা, মনের ভিতর অনেক জেদ, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। সকালবেলা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে খবরের কাগজ দিত, টিউশনই করাতো, আর সেই টাকায় পড়াশুনো করতো। ওই স্বপন কোলেকে ওরা যখন খুন করেছিল, একবারে মরেনি স্বপন কোলে, ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দিয়েছিল। তার কিছুক্ষণ পর যখন গিয়ে দেখছে তো এখনো বেঁচে আছে, তখন পিটিয়ে পিটিয়ে ওকে খুন করেছিল। এই দক্ষিণ 24 পরগনা জেলা, সৈফুদ্দিনের জেলা। কে ছিল সৈফুদ্দিন? গরিব পরিবারের ছেলে, প্রথম জেনারেশন, প্রথম প্রজন্মের স্বাক্ষর সৈফুদ্দিন মোল্লা। সৈফুদ্দিনের বাড়ির লোকজন কেউ কলেজের গন্ডি টপকায়নি, কিন্তু সৈফুদ্দিনের বুকে ভীষণ সাহস, ভীষণ জেদ, অনেক অনেক স্বপ্ন, মানুষের মতো মানুষ হবে, বড় হবে। কিন্তু সৈফুদ্দিন স্বপনরা বুঝতো আসলে লড়াইটা একটা সৈফুদ্দিনের, একটা স্বপনের নয়। তাই ভারতের ছাত্র ফেডারেশন করতো সে, সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজের হয়ে লড়াই করতো সে। সৈফুদ্দিন মোল্লা বাড়ির আশেপাশের ছোট বাচ্চাদের নিয়ে ফ্রি কোচিং সেন্টার চালাতো। সৈফুদ্দিন মোল্লাকে যখন তৃণমূল পিটিয়ে খুন করেছিল, মরার আগে যখন সৈফুদ্দিন একটু জল চেয়েছিল, সেই জলটুকু পর্যন্ত নসিব হয়নি। ওই সৈফুদ্দিন মোল্লা, ওই স্বপন কোলে, ওই আনিস খান, ওই মইদুল মিদ্দেরা, কমরেড সুদীপ্ত গুপ্ত আমাদের শিখিয়ে গেছে যে বামপন্থী রাজনীতি করতে হলে ধক লাগে, বামপন্থী রাজনীতি করতে গেলে শহীদ হওয়া যায়, কিন্তু আদর্শের সঙ্গে গদ্দারি করা যায় না, সমঝোতা করা যায় না, ঝান্ডার সঙ্গে বেবফাই করা যায় না। আমার কমরেডরা আমাদের শিখিয়ে গেছে। এই আমার প্রজন্মের ছেলে মেয়েরা যারা বাংলায় কাজ পাচ্ছেন না, পরিযায়ী শ্রমিক হয়েছে। কিছুদিন আগে আমি গেছিলাম ব্যাঙ্গালোরে, সে ব্যাঙ্গালোরে হোয়াইট ফিল্ড বলে একটা জায়গা আছে, ছোট ছোট বাড়ির অনেক বড় এলাকা নিয়ে বস্তি। আপনি যদি সেই এলাকায় ঢোকেন বুঝতে পারবেন না আপনি ব্যাঙ্গালোরে আছেন, কর্ণাটকায় রয়েছেন। বাংলাতে কথা বলছে মানুষ, ছোট্ট চায়ের দোকান, তাতে বাংলায় 24 ঘন্টা এবিপি আনন্দে খবর চলছে, খেলা চলছে, মানুষ বসে দেখছে। এরা সব পরিযায়ী শ্রমিক, কেউ নদিয়া থেকে এসছে, দক্ষিণ 24 পরগনা থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে এসছে, হাওড়া থেকে এসছে, ছোট মোটো কাজ করে ওরা। আমরা যখন গেছি ওদের সাথে কথা বলছি, যখন আমরা বলছি আপনাদের ফিরে আসতে হবে, রাজ্যে ফিরে আসতে হবে, আমরা বলছি তোমাদের দাবি কি বলো, সেই দাবি নিয়ে আমরা আমার রাজ্যে ফিরে যাব। ছেলেটির বয়স 30 কিংবা 32 বছর হবে। সেই ছেলেটি বলল, আমার প্রথম দাবি, মরে যাবার পর আমার শরীরটা যেন বাড়ি যেতে পারে, তার বন্দোবস্ত আপনারা করবেন দিদি। আমার অদ্ভুত লাগলো, একটা 32 বছরের ছেলে, একটা যুবক ছেলে, তার প্রথম দাবি তার মরে যাবার পর শরীরটা যেন বাড়িতে যায়। সে বলল যে এখানে যদি কেউ মারা যায়, দুর্ঘটনায় যদি কেউ মারা যায়, তার শরীর যদি বাড়ি পৌঁছাতে হয় তাহলে 12 থেকে 20 হাজার টাকা খরচা আছে। আমরা গরিব মানুষ, কোথা থেকে পাবো সেই টাকা?
অনেক মানুষ রয়েছেন, অনেক ছেলে রয়েছেন, মহিলা রয়েছেন যারা মরার পর তার শরীর তার বাড়ি ফিরে যেতে পারেনি, এই বিদেশ বিভুঁইয়ে তাদের দফন করা হয়েছে। আপনারা সরকারের কাছে ফিরে যান আর বলুন সরকার যেন আমার শরীরটা বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। ভেবে দেখুন কোন হতাশার জায়গা থেকে একটা 32 বছরের ছেলে মৃত্যুর পর শরীর ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা সরকারের কাছ থেকে চায়। আমরা বলছি সবার হাতে কাজ চাই। ওই মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলের যে ছেলেগুলো পরিযায়ী হচ্ছে এই রাজ্যে, এই জেলাতেই তাদের চাকরি দিতে হবে, হাতে কাজ দিতে হবে। আমরা যখন কথা বলছি, আমরা বলছি আপনারা আসুন আমাদের সঙ্গে মিছিলে আসুন। যে ভদ্রলোক চা বিক্রি করছিলেন তিনি বললেন যতদিন না পর্যন্ত ওই মমতা ব্যানার্জি বাংলা থেকে সরবে ততদিন পর্যন্ত আমরা বাংলায় ফিরবো না। আপনারা মমতা ব্যানার্জিকে ফেরান, আমরা বাংলায় ফিরবো। কারণ আমরা জানি যতদিন মমতা ব্যানার্জি থাকবে গরিব মানুষের কিছু ভালো হবে না, গরিব মানুষ যন্ত্রণায় থাকবে, কষ্টে থাকবে। এমনই এক কমরেডের সঙ্গে দেখা হয়েছিল আমার দিল্লিতে। আমরা যখন এই কোভিড সেকেন্ড ওয়েভের সময় বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি, তাদের চেষ্টা করছি নিজের মতো সাহায্য করার, ত্রাণ নিয়ে, খাবার নিয়ে, জল নিয়ে। একটি ছেলের সঙ্গে দেখা হলো, তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের একটি গ্রামে। সে বলল দিদি আমি বামপন্থী কর্মী ছিলাম, এই 11-র পর থেকে এমন অত্যাচার ওরা শুরু করলো। ওরা বলল আইদার তুমি আমাদের সঙ্গে আসো, তৃণমূল জয়েন করো, অথবা তুমি এই রাজ্যে থাকতে পারবে না, এই গ্রামে থাকতে পারবে না। আমি গ্রাম ছেড়ে দিয়েছি দিদি, আমি ঘর ছেড়ে দিয়েছি দিদি, তবু আমার বামপন্থী রাজনীতি, আমার লাল ঝান্ডা, তাকে আমি ছাড়তে পারিনি। আমরা যখন চলে যাচ্ছি সেই ছেলেটা আমাদের কাছে এলো, বললো একটুখানি দাঁড়িয়ে যান। আমরা দেখছি একটা ড্রামের মধ্যে জল রাখা হয়, সেই ড্রামের মধ্যেও পেন দিয়ে খোদাই করেছে কাস্তে হাতুড়ি। এটাই বামপন্থী রাজনীতি, এটাই বামপন্থীদের আবেগ। আমাদের ঘর ছাড়া করা যায়, আমাদের খুন করা যায়, আমাদের মেরে ফেলা যায়, কিন্তু মনের ভিতর থেকে এই আবেগকে সরিয়ে ফেলা যায় না। আমরা কেউ ধান্দাবাজি করতে রাজনীতি করতে আসিনি, আমরা কেউ কয়লা চুরি করতে, বালি চুরি করতে, কাটমানি খেতে রাজনীতি করতে আসিনি। আমার বাবার নাম অনুব্রত মণ্ডল নয় যে আমি নাচ করব টিকটকে আর টাকা নেব পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। আমার বাবার নাম অনুব্রত মণ্ডল নয় যে আমি স্কুলের শিক্ষিকা, আমি স্কুলে যাব না, স্কুল আমার কাছে আসবে। আমার বাবার নাম জ্যোতিপ্রিয় মল্লিক নয়। যখন কোভিডের সময় মানুষ না খেতে পেয়ে মরছিল, ওই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে নাকি টিউশন পড়িয়ে 2 কোটি টাকার মালিক হয়েছে। আমার পিসির নাম মমতা ব্যানার্জি নয়। আমি চুরি করলে, ডাকাতি করলে মমতা ব্যানার্জি গিয়ে মোদির সাথে সেটিং করে আমাকে জেল থেকে বাইরে রাখবে না। আমরা যারা এখানে বসে আছি আমরা আপনাদের মতোই, আমাদের দুঃখ, আমাদের যন্ত্রণা, আমাদের আশা, আমাদের স্বপ্ন আপনাদের মতোই। তাই আসুন না একসাথে, যা ভুল হয়েছে, যা ত্রুটি হয়েছে, যা ভ্রান্তি হয়েছে সেগুলোকে ভেঙে এই বাংলাকে বাঁচানোর জন্য, আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য, সবার শিক্ষার অধিকার জন্য, সবার চাকরির অধিকারের জন্য, জাত পাত, মন্দির মসজিদ, হিংসার রাজনীতি বন্ধ করে এই বাংলাকে, এই ভারতকে আমরা আবার নতুন সূর্যের দিকে এগিয়ে নিয়ে যাই, এই আশা রেখে, ভরসা রেখে আমার বক্তব্য শেষ করব। শুকরিয়া। ইনকলাব জিন্দাবাদ।